দীর্ঘ প্রতীক্ষার পরে স্বতঃস্ফূর্তভাবে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুন্দর একটি নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। সে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যাকে বলে অ্যাবসলিউট মেজরিটি। বিএনপি পেয়েছে 213 আসন, জামাত পেয়েছে 68 আসন। এখানে অন্যান্য দল আরো আসন পেয়েছে। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে নির্বাচনটা হলো, বিএনপি এখন সংসদ গঠন করবে, মন্ত্রী পরিষদ গঠন করবে। কে আসছে মন্ত্রী পরিষদের সদস্য হয়ে, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, এটা নিয়েই এখন চলছে জল্পনা আর কল্পনা। আমরাও এই নিয়ে খুব টেনশনে আছি, চিন্তায় আছি এবং উদ্বিগ্ন যে কে হচ্ছে আমাদের মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে প্রাপ্ত মন্ত্রী। প্রধানমন্ত্রী তো আমরা নিশ্চিত হয়ে গেছি, জনাব তারেক রহমান, তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, সেটি অনেকটাই নিশ্চিত। কারণ আমাদের দেশে বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং তিনি এই দলের প্রধান হিসেবে সবাই ধরে নিয়েছেন যে জনাব তারেক রহমান যে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবেন। এখন কথা হচ্ছে, প্রধানমন্ত্রী তো পেলাম, প্রধানমন্ত্রীর সাথে আরো প্রায় 30-40 জন মন্ত্রী পরিষদ সদস্য বাংলাদেশে থাকেন। এই মন্ত্রী পরিষদে কারা কারা থাকবেন তা নিয়ে চলছে আলাপ আলোচনা। আমরাও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য থেকে আপনাদেরকে একটু জানাতে চাই। আমরা যে বিভিন্ন তথ্য থেকে পাচ্ছি, তার মধ্যে যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পাচ্ছেন আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বিএনপির ফরেন বিষয়টা আগে থেকেই দেখাশোনা করতেন। সেজন্য বলা হয় থাকে যে বিএনপির ফরেন উইং, যেটা আগে জনাব মঈন খান দেখাশোনা করতেন। কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী দেখাশোনা করছেন। তাই অনেকে মনে করতেছেন যে জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী হবেন বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। এবং এই ক্ষেত্রে জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরীর নামও শোনা যাচ্ছে। তিনি আমাদের বৃহত্তর চট্টগ্রামের, যদিও কক্সবাজার জেলায় পড়ছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী। উনিও যে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার দূরে বা ওই তালিকায় ওনার নামও আছে। যাই হোক, জনাব সালাউদ্দিন আহমেদ হয়তো পররাষ্ট্রমন্ত্রী হবেন, নয়তো যোগাযোগ মন্ত্রী হবেন, এরকমের একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আমির খসরু মাহমুদ চৌধুরীও হয়তো পররাষ্ট্রমন্ত্রী হবেন, নয়তো বাণিজ্য মন্ত্রী হবেন, নয়তো অর্থমন্ত্রী হবেন। এই জাতীয় গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে তিনি থাকবেন, এটা অনেকটা নিশ্চিত হয়ে জানা যাচ্ছে। এবং কথা হচ্ছে, এখানে চট্টগ্রাম থেকে আর কে কে থাকতেছেন শোনা যাচ্ছে। আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক, নবনির্বাচিত এমপি চট্টগ্রাম ৮ আসনের জনাব এরশাদুল্লাহ সাহেব, তিনিও জ্বালানি মন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে অনেকের ধারণা। এবং হয়তো উনি জ্বালানি মন্ত্রণালয় অথবা পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাকে দেওয়া হতে পারে। উনি বিজিএমের নেতা ছিলেন এবং বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। যাই হোক, কথা হচ্ছে, এগুলো আমাদের দলের প্রধান
জনাব তারেক জিয়া সাহেব সহ নেতৃবৃন্দ চিন্তা করবেন। আমরা শুধু যা শুনতেছি তাই বলতেছি। এই ক্ষেত্রে চট্টগ্রাম ৯ আসন থেকেও আমাদের চট্টগ্রামে বারবার মন্ত্রী হয়, সেই হিসাবে জনাব আবু সুফিয়ান সাহেবের নামও মন্ত্রী পরিষদে থাকার কথা শোনা যাচ্ছে। এবং মীর হেলাল সাহেব আছেন, ওনার নামও শোনা যাচ্ছে। এবং আমাদের পার্বত্য অঞ্চল থেকে যে শোনা যাচ্ছে যে পার্বত্য মন্ত্রণালয় একটা 3 পার্বত্য জেলার জন্য সুনির্দিষ্ট আছে, সেইখানে শোনা যাচ্ছে হয়তো সমীরণ দেওয়ান, নয়তোবা অদূত ভুইয়া সাহেব, অথবা শাসিংপ্রু মার্মা যিনি বান্দরবন থেকে নির্বাচিত হয়েছেন, 3 জন থেকে একজনকে দেয়া হবে। এই ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সমীরণ দেওয়ানকে দেওয়ার কথা বেশি শোনা যাচ্ছে। জনাব অদূত ভুইয়া সাহেবের নাম আসতেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব জনাব অদূত ভুইয়া সাহেবকে দেওয়ার কথা শোনা যাচ্ছে। এই ক্ষেত্রে আরো শোনা যাচ্ছে যে বিএনপির গণপূর্ত মন্ত্রণালয় থাকবেন মির্জা আব্বাস সাহেবের কাছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা আরো মন্ত্রণালয় আছেন, এগুলোতে জনাব আমানুল্লাহ আমার নামে শোনা যাচ্ছেন। থাকবেন বাবু গয়েশ্বরচন্দ্র রায়, উনি বিএনপির নির্যাতিত নেতাদের মধ্যে একজন। থাকবেন জনাব নিতাই রায় চৌধুরী, তিনিও বিএনপির নির্যাতিত নিপীড়িত নেতাদের মধ্যে একজন। ওনার নামও শোনা যাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ে, হয়তো শিক্ষা মন্ত্রণালয়ে নিতাই রায় চৌধুরীকে দেওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে আইন মন্ত্রণালয়ের কথা শোনা যাচ্ছে, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেবের নাম শোনা যাচ্ছে, জনাব কাইসার কামাল সাহেবের নাম শোনা যাচ্ছে, আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল সাহেবের নামও আইন মন্ত্রণালয়ে আছে বলে শোনা যাচ্ছে। টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে আসতে পারেন আমাদের জাতীয় পার্টি কাজজাপুরের জনাব নাহিদ সাহেবের নাম শোনা যাচ্ছে, হয়তো উনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বা এই জাতীয় আরো কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ওনাকে দেওয়া যেতে পারে মর্মে শোনা যাচ্ছে। কারণ উনিও বিএনপির নির্বাচন প্রচারে বিএনপির জন্য অনেক কাজ করেছেন। জাতীয় পার্টি কাজজাপুর থেকে কাউকে এমপি নমিনেশন দেওয়া হয় নাই, হয়তো সেই এই বিষয়ে তাদেরকে মূল্যায়ন করা হতে পারে বলে আমাদের আশা। এখন কথা হচ্ছে আরো বিভিন্ন মন্ত্রণালয় আছে, যেমন পরিকল্পনা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সেখানে জনাব কিবরিয়া সাহেবের সন্তান রেজা কিবরিয়া সাহেবের নাম শোনা যাচ্ছে, আবার সাবেক পরিকল্পনা মন্ত্রী ডক্টর মঈন খানের নাম শোনা যাচ্ছে। এইভাবে অনেক পতিতযশা বিএনপির নেতৃবৃন্দ যারা আন্দোলন সংগ্রাম করেছেন, শহীদুদ্দিন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে শোনা যাচ্ছে জনাব জয়নুল আবেদিন ফারুক, যাকে সংসদের সামনেই মারধর করা হয়েছিল। সেই কারণে অনেকে বলতেছেন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা জনাব জয়নুল আবেদিন ফারুককে দিলে ভালো হবে। এবং আরো শোনা যাচ্ছে এই ক্ষেত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের নাম, আবার শোনা যাচ্ছে জনাব বাবর সাহেব, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। এই ক্ষেত্রে আরো অনেকের নাম আসতেছে। যাই হোক, কথা হচ্ছে আমরা চাই, আমরা চট্টগ্রামের সন্তান, চট্টগ্রাম হলো বাণিজ্যিক রাজধানী, বাণিজ্য নগরী। বন্দর মন্ত্রণালয় কিন্তু কোনোদিন চট্টগ্রামের মানুষকে দেওয়া হয় নাই দীর্ঘদিন যাবৎ, তাই বন্দর মন্ত্রী যেন চট্টগ্রামের কাউকে দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের জনাব আবু সুফিয়ান সাহেব আছেন এবং আরো আছেন বিভিন্ন নেতৃবৃন্দ, ওনাদের কাছ থেকে যেন যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে বেছে নিয়ে হয়তো আমাদের আসাদুল্লাহ সাহেবকেও বন্দর মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে। এইভাবে আবার আমাদের আরেকটি নেতা আছেন, তিনি হলেন সীতাকুণ্ডুর নির্যাতিত নিপীড়িত নেতা জনাব আসলাম চৌধুরী। শোনা যাচ্ছে ওনাকে অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয় বা এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে
যুক্ত করা হতে পারে। যাই হোক, বাংলাদেশে বিএনপিতে অনেক বড় বড় নেতা আছে, ওনাদেরকে মন্ত্রণালয় দেওয়া হতে পারে। আবার শোনা যাচ্ছে জনাব কুকু সাহেবের স্ত্রী জনাবা শারমিলা রহমানকেও শিশু বিষয়ক মন্ত্রণালয় বা যে কোনো একটা মন্ত্রণালয় ওনাকেও দেওয়া হতে পারে। এইভাবে বিএনপি একটা সুন্দর মন্ত্রী পরিষদ গঠন করবে, এটাই আমরা আশা করছি। এখন কথা হচ্ছে, অনেকে আবার বলতেছে যে সরকারে ক্ষমতা দ্রুত হস্তান্তর করা হবে কিনা, কিংবা ইউনূস সাহেব থেকে যেতে চাইবেন কিনা। ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এই ধরনের সন্দেহ পোষণ করায় ডক্টর ইউনূস সাহেব কিন্তু গতকাল এই বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, যত দূর সম্ভব গেজেট প্রকাশের পরে নির্বাচিত সরকারের হাতে আমি ক্ষমতা হস্তান্তর করব, এবং আমি এবং আমার উপদেষ্টা পরিষদ ক্ষমতা হস্তান্তর করে আমরা স্ব জায়গায় চলে যাব। এক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগের বিষয় আছে, স্পিকার নিয়োগের বিষয় আছে। কেউ আশাহত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকেই সুন্দরভাবে সম্মানজনক অবস্থানে থাকবেন, এবং আমরা আশা করছি যে জামাত ইসলাম বাংলাদেশে একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবেন। জামাত ইসলামের নেতা প্রধান জনাব শফিকুল ইসলাম, ডাক্তার শফিক সাহেব, উনি একটা সুন্দর কথা বলছেন। উনি বলছেন, আমরা গতানুগতিক রাজনীতি শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা আমরা করব না, আমরা সংসদে এবং রাজপথে আমরা যোগপুত্র ভাবে সরকারের মোকাবিলা করব, সরকারের গঠনমূলক সমালোচনা করব। আমরা যে বিরোধী দলে আমাদের বিরোধী দলের যে ভূমিকা আছে সেটি আমরা সুন্দরভাবে পালন করব। এইভাবে যে কথাগুলো হচ্ছে, আবার জামাতের জনাব শিশির মনির, উনি সুন্দর কথা বলেছেন। উনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। উনি বলছেন, নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল, জনগণের প্রতি আমরা শ্রদ্ধাশীল, জনগণ যে রায় দিয়েছে আমরা তা মেনে নিয়েছি। তাই দেশবাসী, দেশের জনগণ সকলের প্রতি অনুরোধ রইল যে সকলেই এই দেশে আমরা বসবাস করতে হবে। শুধু নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে আমরা পড়ে থাকলে হবে না, আমাদেরকে কাজকর্ম করে খেতে হবে। তাই নির্বাচন চলে গেছে, এখন আর কেউ কারোর সাথে কোন রকমের হানাহানি, বিদ্বেষ, সংঘাত এগুলো করবেন না। কেউ করাটা উচিত নয়। যে যার কর্মে আমরা ফিরে যাব। আমরা চাই দেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করুক, এবং আমরা সুন্দরভাবে সবাই বাংলাদেশে মিলেমিশে বসবাস করতে পারি। সেটাই আমরা কামনা করছি। দ্রুত গেজেট প্রকাশ হবে, ডক্টর ইউনূস সাহেব দ্রুত ক্ষমতা হস্তান্তর করবেন, জনাব তারেক জিয়া সাহেবের নেতৃত্বে বাংলাদেশে একটা মন্ত্রী পরিষদ, নির্বাহী বিভাগের প্রধান হিসেবে জনাব তারেক জিয়া সাহেব দায়িত্ব নেবেন, এবং সেখানে যারা মন্ত্রণালয়ের দায়িত্ব হবেন তারাও সুন্দরভাবে মন্ত্রণালয় চালাবেন। আমরা এদেশের জনগণ দুবেলা দুমুঠো খেয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করব, কাজকর্ম যে যার কাজকর্ম করে, সেটাই আমরা আশা করছি। আমরা এদেশের জনগণ কেউ কারো শত্রু নই, আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ আমাদের নেই। আমরা চাই এই বাংলাদেশে সুন্দর একটা পরিবেশ থাকুক, সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করি। রাজনীতি করে সবসময়ে আমরা দিন কাটাবো এমন কোনো কথা হতে পারে না। নির্বাচন হয়ে গেছে, নির্বাচন চলে গেছে, যে যার মতো করে ঘরে ফিরে যান, কর্মে ফিরে যান, এটাই হবে আমাদের কামনা। বিদেশি রাষ্ট্রগুলো আমাদের নবনির্বাচিত দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে তারেক জিয়া সাহেবকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি রাষ্ট্র, এবং চীন এবং আমেরিকা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, আমরা নির্বাচিত সরকারের সাথে, গণতান্ত্রিক সরকারের সাথে যৌথভাবে কাজ করব। তাহলে বাংলাদেশ একটা স্পেয়ার অ্যান্ড পিওর ইলেকশন হয়েছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। খুঁটিনাটি দুই একটি ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা যে কোনো গণতান্ত্রিক দেশে এরকম হতেই পারে, এটা কোনো ব্যাপার না। এইটা মনে করেই এখন এইটাকে যে
এখন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাই মেনে নিয়েছে, এই নির্বাচনটাকে সবাই মেনে নিয়েছে, মেনে নিয়ে গণতন্ত্রের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এটাই আমরা কামনা করছি। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার কর্মে কর্ম করবেন, সবাই সুন্দরভাবে চলুন, বসবাস করুন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা মেনে চলবেন, এটাই আমি আশা করছি। ধন্যবাদ সকলকে।